মেঘালয় পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি রাজ্য, যা মেঘের দেশ নামে পরিচিত, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তাই পৃথিবীর সুন্দরতম বেশ কিছু জলপ্রপাতের দেখা মেলে এখানে। এটাই শুধুমাত্র এর একমাত্র পরিচয় নয়, এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং, পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের নদী ডাউকি এবং তার সাথে লিভিং রুট ব্রিজ, অসংখ্য চুনাপাথরের গুহা, চিরসবুজ অরণ্য, গভীর ক্যানিয়ন, যা দেখতে হাজারো পর্যটক মেঘালয় ভ্রমণ করেন। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মেঘালয় কি সত্যিই নিরাপদ, কারণ বেশ কিছুদিন ধরে একটি নিউজ ট্রেন্ডিংয়ে চলছে। সদ্য বিবাহিত ইন্দোরের দুই দম্পতি রাজা রঘুবংশী এবং তার স্ত্রী সোনম মেঘালয় হানিমুন করতে গিয়ে নিখোঁজ হয়। 11 দিন পরে রঘুবংশীর দেহ ওই সেরং জলপ্রপাতের আশেপাশের জায়গা থেকে খুঁজে পাওয়া যায়। মে মাসের 11 তারিখে দিল্লির ইন্দোরের ব্যবসায়ী পরিবারের ছোট ছেলে রাজা রঘুবংশীর সাথে সোনমের বিবাহ হয়। বিয়ের পর তারা হানিমুনের জন্য মা কামাখ্যা মন্দির, যেটি গুয়াহাটিতে অবস্থিত, সেখানে পুজো দেয় এবং কোনো এক ব্যক্তির কথা শুনে তারা শিলং বা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেয়। অ্যাকচুয়ালি যারা কামাখ্যা বা গুয়াহাটি আসে, তারা গুয়াহাটি থেকে মেঘালয়ের সৌন্দর্য দেখার জন্য শিলং বা চেরাপুঞ্জি যায়। এরপরে 20 থেকে 22 মের মধ্যে তারা শিলংয়ে পৌঁছায় এবং তারা ডবল ডেকার রুট ব্রিজের উদ্দেশ্যে রওনা দেয়। চেরাপুঞ্জি থেকে ডবল ডেকার রুট ব্রিজের দূরত্ব মোটামুটি 12 কিলোমিটারের মতো। তার মধ্যে ত্রাইনা বলে একটি ভিলেজ আছে, যেখান থেকে ডবল ডেকার রুট ব্রিজের জন্য প্রায় 10,000 সিঁড়ির ট্রেক স্টার্ট হয়। 22 মে তারা ডবল ডেকার রুট ব্রিজের আশেপাশের কোনো হোমস্টেতে রাত কাটায়। পরের দিন অর্থাৎ 23 মে তারা ডবল ডেকার থেকে আবার ফিরে আসে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এবং যেহেতু তারা স্কুটি রেন্ট নিয়ে মেঘালয় ভ্রমণ করছিল, তাই তারা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে ওই সেরং জলপ্রপাতের উদ্দেশ্যে। ত্রাইনা থেকে ওই সেরং জলপ্রপাতের দূরত্ব প্রায় 22 কিলোমিটার মতো। মেঘালয়ে কিন্তু প্রতিটা জলপ্রপাত দেখতে গেলে মোটামুটি ভালোই ট্রেক করতে হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। 23 মে সোনমের শাশুড়ি মা ওনাকে ফোন করে এবং মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে তাদের খবর নাই তারা কেমন আছে, এবং তার ছেলের সাথেও কথা হয় কেমন আছে, এইসব কথাবার্তা হয় এবং তিনি জানতে পারেন এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম এবং সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি মেঘালয়ের এটা খুব বড় প্রবলেম। মেঘালয় যেহেতু জঙ্গল এবং পাহাড়ে ঘেরা, তাই এখানে সেরকম ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। মোটামুটি বিএসএনএল, এয়ারটেলের ছাড়া কোনো নেটওয়ার্কই কাজ করে না। এরপরে 23 মে কেটে যায়, তাদের সাথে তাদের পরিবার যোগাযোগ করতে পারে না, কিন্তু তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না, কারণ আগে থেকে যেহেতু বলা ছিল এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, তো অতটাও তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। এরপরে 24 মে কেটে যায়, যখন তারা তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে, আরও একটা দিন কেটে যায়। শেষে 25 মে সোনমের দাদা এবং রঘুবংশীর দাদা তারা রওনা দেয় শিলংয়ের উদ্দেশ্যে এবং তারা পৌঁছায় শিলং 26 মে দিন। 3 দিন কেটে যাওয়ার পরেও তারা পুলিশের কাছে যায় এবং পুলিশের কাছে এফআইআর লেখে এবং বলে আমাদের ভাই এবং বৌমা নিখোঁজ, পুলিশ এদের খোঁজার ব্যবস্থা করুন। এরপরে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং যে সমস্ত ফটো পাঠিয়েছিল সোনম এবং রঘুবংশী, সেই ফটো থেকে তারা জানতে পারে তারা স্কুটি রেন্ট করেছিল। তখন তারা যেখান থেকে স্কুটি রেন্ট করেছিল সেই জায়গায় যায় এবং সেখানে কথা বলে তারা জানতে পারে তারাও তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, কারণ মোবাইল যে নাম্বার দুটি তারা গিয়েছিল দুটোই তাদের কানেকশানের বাইরে। এরপর এদের পরিবার যেহেতু ব্যবসায়ী পরিবার, তাই এরা খুব হাই প্রোফাইল পরিবার থেকে বিলং করে, তাই ইন্দোরের মুখ্যমন্ত্রী শিলংয়ের মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা হয় এবং জোরপূর্বকভাবেই তাদের খোঁজাখুঁজি শুরু হয় এবং এটি একটি হাই প্রোফাইল কেসে পরিণত হয়। এরপরে স্কুটির জিও লোকেশন ট্র্যাক করে ওই সেরং ওয়াটারফলসের কাছাকাছি মোটামুটি যে খাদ আছে তার 200 মিটারের আগে এনাদের ব্যাগ এবং স্কুটি পাওয়া যায়। তো এখন যেহেতু বর্ষাকাল, শিলংয়ে ভয়ঙ্কর বৃষ্টি হয়, তাই বর্ষার জন্য তারা 3 দিন ধরে নিচে নামতে পারেনি। কিন্তু 31 মে বৃষ্টিপাত কমলে আর এনডিআরএফের টিম এবং পুলিশ ওই সেরংয়ের জলপ্রপাতের আশেপাশে ওই খাদে পৌঁছায় এবং সেখান থেকে একটি পচাগোলা দেহ প্রায়। প্রথমে যেই দেহটি শনাক্ত করা যাচ্ছিল না, পরে রঘুবংশীর দাদা তার ভাইয়ের হাতের মধ্যে রাজা ট্যাটু দেখে শনাক্ত করে এটি তারই ভাই। এবং রঘুবংশীর কাছে যে 3টে ফোন ছিল তার মধ্যে 2টি নিখোঁজ এবং তার শরীরের মধ্যে যে সমস্ত সোনা বা ঘড়ি মূল্যবান জিনিসপত্রগুলি ছিল সেগুলোও নিখোঁজ। এবং পুলিশ ময়নাতদন্তে করে জানতে পারে যে রঘুবংশীকে একটি ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, যেই ধারালো অস্ত্রটি তার বডির থেকে 5-7 মিটারের মধ্যেই পড়েছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পুলিশ এখনও অবধি সোনমের বডি খুঁজে পায়নি। এর আগেও হাঙ্গেরির একটি ফরেন ট্যুরিস্ট মারা যায়, তো পুলিশ ময়নাতদন্তে বা পুলিশ রিপোর্টে লিখেছে ট্রেকিং করতে গিয়ে মারা গেছে। এবং এর আগেও আরও একটি দম্পতি নিখোঁজ হয়েছিল, কিন্তু তাদের বডি এখনও অবধি পাওয়া যায়নি। মেঘালয়ের এই অংশ থেকে বাংলাদেশের বর্ডার খুব বেশি হলে 30 কিলোমিটারের মধ্যে, তো এখান থেকে যদি কাউকে বাংলাদেশে পাচারও করে দেয়, কোনোভাবেই তার বডি বা তার ঠিকানা পাওয়া যাবে না, কারণ এই অংশে রয়েছে ওপেন বর্ডার। ডাউকি বলে যে অংশটি আছে সেই অংশে কোনো ফেন্সিং নেই, ওপেন বর্ডার, শুধুমাত্র একটি নদীর মধ্যেই বর্ডার। তো খুব সহজেই আপনি পুলিশের একটু নজর হারালেই বাংলাদেশে পৌঁছাতে পারবেন। আর একবার বাংলাদেশে কেউ চলে গেলে সেখান থেকে ফেরা পায় অসম্ভব। সোনমের বডি এখনও পুলিশ খুঁজে পায়নি, হয়তো তারও একই অবস্থা হয়েছে বা তাকে মেরে কোনো খাদে ফেলে দিয়েছে বা বাংলাদেশে পাচার হয়ে গেছে। তো আমি রিসেন্টলি মেঘালয় ঘুরে এসেছি। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, নর্থ ইস্টের যে 7টি রাজ্য আছে, সিকিম বাদ দিয়ে আসাম থেকে ওই দিকের যে রাজ্যগুলি আছে, ওই রাজ্যগুলি ঘোরার জন্য দিনের বেলা কোনো প্রবলেম নাই। ওখানে মানুষজনও ভালো, 99.9% মানুষজন খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, খুবই হেল্পফুল, তারা সবসময় টুরিস্টদের হেল্প করে। কিন্তু ওই 1% মানুষ আছে যারা এখনও ভাবে যে তারা ভারতের অংশে থাকে না, তারা এখনও
নতুন দেশের ডিমান্ড করে, বা রাত হয়ে গেলেই তারা বিভিন্ন অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে যায়, যার ফল এখন মণিপুর সবাই দেখতে পাচ্ছে। এটাও আমি এক বন্ধুর মুখ থেকে শুনেছি যে 16, 17, 18 সালে ওইদিকে কেউ যেত না, এবং কেউ যদি কোনো ট্যুরিস্ট ওই সব স্থানে গিয়েও থাকে, তাদেরকে হোটেল থেকে বলা হতো যে সন্ধ্যার পর হোটেলের বাউন্ডারি তারা যেন ক্রস না করে এবং সকাল সকাল ঘুমিয়ে যেতে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, যারা নর্থ ইস্টের এইসব জায়গা ঘুরতে যাবেন, তারা দিনের আলো থাকতে কোনো না কোনো সেফ জায়গায় অবশ্যই পৌঁছে যাবেন। এবং এখনও আমি যখন মেঘালয় গেলাম, আমার একজন বন্ধুর এক্সপিরিয়েন্স থেকে আমাকে বলেছে যে রাতের বেলা শিলিগুড়ির পর গাড়ি চালাতে বারণ করেছিল, কারণ শিলিগুড়ি থেকে আসামের যে রাস্তায়, সেই রাস্তার অনেকটাই জঙ্গল পড়ে, তো জঙ্গলের মধ্যে স্বভাবতই ছিনতাই বা এখনও লুটপাট এখনও হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারছেন যে এখনও সেই লেভেলের কিন্তু ওখানে সুরক্ষা নেই। তো আপনারা যারা অবশ্যই মেঘালয় ভিজিট করবেন, দিনের আলো থাকতে থাকতে আপনাদের ডেস্টিনেশানে পৌঁছে যান এবং সেফলি আপনারা গাইড নিন এবং গাইডের মাধ্যমেই ঘোরাঘুরি করুন, এবং সূর্যের আলো ডোবার আগেই আপনারা হোটেলের মধ্যে চলে আসুন। সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় না। আগেও বললাম, এখনও বলেছি, 99.99% ওখানে মানুষ খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, খুবই হেল্পফুল, আপনাকে সব ধরনের সহযোগিতা করে। কিন্তু 0.01% মানুষ আছে এখনও যারা এই ধরনের কাজকর্মে লিপ্ত থাকে, তার ফল ভোগ করছে। যেমন এখনের যেই নতুন ট্রেন্ডিং ভিডিওতে দেখতে পেলেন, সোনমেশ এবং তার হাজব্যান্ডের সাথে যেই রকম কাণ্ড হলো। তো আপনারা অবশ্যই প্ল্যান করে তারপরেই মেঘালয় বা নর্থ ইস্টের নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল যে স্টেটগুলো আছে ওইগুলো ঘুরতে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।